নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির সমাবেশ, সরকারের পদত্যাগ দাবি। কর্মসূচির নামে বিশৃঙ্খলার পায়তারা, বলছে আওয়ামী লীগ। কাল শান্তি সমাবেশের ঘোষণা। সমবায়ের মাধ্যমেই হবে দারিদ্র্য বিমোচন, মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী। জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা, মাগফিরাত কামনায় দোয়া। মানিকগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের দাফন, জানা যায় সর্বস্তরের মানুষের ঢল। পতেঙ্গাকে ধ্বংসস্তূপ থেকে বাঁচাতে বিমানকে নিয়ে যান নদীতে। হজযাত্রা শুরু হলেও এখনো ভিসা পাননি ৩২,০০০-এর বেশি মুসল্লি। প্রক্রিয়া চলছে, বলছে হজ অফিস। নিজেদের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকেন গাইডরা, অভিযোগ মুসল্লিদের। এবং আরও একটি হিটওয়েভের পূর্বাভাস। এবার বিদ্যুতের ঘাটতি হলে শুধু গ্রামে নয়, ঢাকায়ও হবে লোডশেডিং, জানালেন প্রতিমন্ত্রী। জ্বালানি আমদানিতে ডলার সংস্থানই চ্যালেঞ্জ। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই কর্মসূচিতে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন দলটির সিনিয়র নেতারা। বিকেল ৪টায় আনুষ্ঠানিক আরেকটি পাতানো নির্বাচন, আরেকটি জালিয়াতির নির্বাচন, এই ধরনের তামাশা, এই ধরনের জুয়াচুরি, এই ধরনের লুটপাটের সংস্কৃতি কায়েম করেছে। সুতরাং এইটা একটা দেশের জনগণ কখনো মানবে না, মানে না। এটা চলতে পারে না। এই দুঃশাসন, এই নির্মমতা, এইটা চলতে পারে না। বিএনপির সমাবেশ মানে আগুন, সন্ত্রাস, রক্তপাত ও বিশৃঙ্খলার পায়তারা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, আগামীকাল শান্তি ও উন্নয়ন সমাবেশ করবেন। বিএনপি যাতে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেজন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকারও আহ্বান জানান ওবায়দুল কাদের। বিএনপির সমাবেশ মানেই রক্তপাত। কাজেই বিএনপি কাছে গোটা রাজধানীকে আমরা যদি তাদের উপর ছেড়ে দিই, তাহলে জনগণের জানমাল সুরক্ষায় সমস্যা হতে পারে এবং সে কারণে আমাদের মাঠে থাকতে হবে। আগামীকাল আমরা একটা শান্তি উন্নয়ন সমাবেশ করব। সমবায়ের ধারণা সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমবায়ের মাধ্যমে দারিদ্র্য বিমোচন করে মানুষের জীবনমান উন্নয়ন করা হবে। সকালে টুঙ্গিপাড়ায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান। বলেন, দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ সম্পন্ন হলে লাভবান হবেন কৃষকরাও। বাবুল হোসেনের ক্যামেরায় টুঙ্গিপাড়া থেকে বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। সাধারণ ছুটির দিনের চেয়ে শুক্রবারের দিনটি কিছুটা ভিন্ন আমেজে কাটল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ভোর ৭টায় ঢাকা থেকে রওনা হয়ে সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। শ্রদ্ধা জানান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে। পরে ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের সদস্যদের নিয়ে বাবার সমাধির সামনেই দোয়া ও মোনাজাতে অংশ নেন বঙ্গবন্ধু কন্যা। ছিল ফাতিহা পাঠের আয়োজনও। এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসেন সরকার প্রধান। সেখানে তখন উপস্থিত আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যরা। টুঙ্গিপাড়ার দাড়িয়ারকুল সমবায় সমিতির আওতায় প্রধানমন্ত্রীর সঙ্গে বসেন এই উদ্যোগে সম্পৃক্ত তৃণমূলের মানুষ। ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে সমিতির সদস্যদের অনুভূতি শোনেন বঙ্গবন্ধু কন্যা। তিনি বলেন, দারিদ্র্য বিমোচনে এখন সারা দেশেই গুরুত্ব বেড়েছে সমবায়ের। তাই আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিতে সমবায়কেই ভিত্তি ধরে এগোতে বলেন সরকার প্রধান। যত জমি অনাবাদি থাকবে সবই আমি চাষের আওতায় নিয়ে আসতে চাই। সেখানে যাদের যাদের জমি আছে একসাথে চাষ হবে, যে ফসল আসবে যার যার জমির ভাগ অনুযায়ী সে ভাগ পাবে। আমাদের এই সমবায়ের কাছে রাখা হবে যে কৃষি উপকরণ ক্রয় করা, মেশিনপত্রগুলিকে সেগুলি সংরক্ষণ করা এবং যথাযথভাবে ব্যবহার করা। সেইভাবেই আমরা যদি করতে পারি, আশা করি বাংলাদেশের কোনো মানুষ আর দরিদ্র থাকবে না,
কারো কাছে মাথা নিচু করে চলতে হবে না। প্রযুক্তির সহায়তায় কৃষিজ উৎপাদন বাড়াতে দ্বিতীয় স্যাটেলাইট কাজে দেবে সবার, বলেন প্রধানমন্ত্রী। এখন থেকে আমরা দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণেরও ব্যবস্থা নিয়েছি, যাতে এবং সেটা আরো শক্তিশালী হবে। সেখানে আমাদের আবহাওয়া বার্তা থেকে শুরু করে সব ধরনের সুযোগ আসবে। সেই ধরনের নতুন স্যাটেলাইট আমরা করে দেবো। একেবারে প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে, চর অঞ্চলে, দ্বীপ অঞ্চলে, সব অঞ্চলের মানুষ যেন যোগাযোগটা, তথ্য প্রযুক্তির যোগাযোগ করতে পারে, অনলাইনে যোগাযোগ করতে পারে। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমিতির সদস্যদের মাঝে প্রধানমন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। জাতির পিতার কন্যার হাতে সরাসরি শিক্ষার্থীরা পেলেন ল্যাপটপ, কেউ পেয়েছেন সেলাই মেশিন, কেউ পেয়েছেন বাইসাইকেল, আবার কারো হাতে কৃষি বীজ ও উন্নত মানের কবুতর তুলে দেন প্রধানমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। শোককেও ছাপিয়ে গেছে অকুতোভয় সৈনিক আসিম জাওয়াদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ। সকালে ঢাকায় সহকর্মী ও সহযোদ্ধাদের সম্মান জানানোর পর মরদেহ নেওয়া হয় মানিকগঞ্জের নিজ শহরে। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজন ও এলাকাবাসী। পরে শহীদ মিরাজ তপন স্টেডিয়াম মাঠে জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় আসিম জাওয়াদকে। রাশেদ বাপ্পির রিপোর্ট। নেওয়া যায় না, যেমন একটা ছেলে মায়ের বুক খালি করে চলে গেছে। ভালো ছিল, ছেলে ছিল, কারণ আমরা তো পাড়াই ছিল, পাড়া তো আমাদেরই পাড়াই ছিল। তার আকাশ সীমা রক্ষার জন্য তার যে অবদান, এটা জাতি চিরদিন স্মরণ করবে। ডোমেস্টিক এরিয়া বা রেসিডেন্সিয়াল এরিয়া বিমানটিকে নামাতে পারতেন, সেখানে হয়তো জীবনটা বেঁচে যেতেও পারত, কিন্তু সেখানে একটা বিশাল ক্ষতি হতে পারে এই আশঙ্কায় সে একটু দূরে নিয়ে যাওয়ার পরে এই দুর্ঘটনাটা, তার জীবনটা আসলে বিপন্ন হয়েছে। তিনি নিজের জীবনকে বাঁচাতে পারতেন, কিন্তু নিজের জীবনকে নিঃশেষ করে দিয়েও অন্য মানুষ যাতে বেঁচে যায় তার জন্য একটা উদাহরণ সৃষ্টি করেছেন। এবং এটাই আসলে দেশপ্রেম যেটাকে বলে, এটা উনি জীবন দিয়ে ওনার দেশপ্রেমটা বুঝিয়ে দিয়ে গেছেন। 1992 সালে জন্ম, পৃথিবীর আলো দেখেছে মাত্র 32 বছরের মতো সংক্ষিপ্ত এক জীবন। পেশাগত জীবন নাতিদীর্ঘ হলেও কম বর্ণাঢ্য নয়। মাত্র 14 বছরের কর্মজীবনে পরিচয় দিয়েছেন সর্বোচ্চ দক্ষতার, অর্জন করেছেন বেশ কিছু সম্মাননাও। এটা আমাদের মানিকগঞ্জ জেলার একটা গর্ব ছিল। এটা আসলে অত্যন্ত মর্মাহত। অমায়িক ছিল এবং খুবই তার মন মানসিকতা, কথাবার্তা, আচার আচরণ খুবই। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল দুবাই থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট। অবতরণের পরপরই হাইড্রোলিক বিকল হয়ে রানওয়েতে আটকা পড়ে বিমানটি। সকাল 8:40 দিকে এই ঘটনা ঘটে। এতে সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায় বিমান ওঠানামা কার্যক্রম। সোয়া 9টার দিকে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিমানটি সরিয়ে নিলে পুনরায় বিমান চলাচল শুরু হয়। বিমানটির হাইড্রোলিক বিকল হওয়ায় এমন ঘটনা বলছে সিভিল এভিয়েশন। কেবিন ক্রু সহ মোট 168 জন যাত্রী ছিল এতে। হজযাত্রা শুরু হলেও এখনো ভিসা পাননি 32,000-এর বেশি মুসল্লি। তবে হজ অফিস বলছে তাদের ভিসা প্রক্রিয়া চলমান। এদিকে মুসল্লিদের অভিযোগ, তাদের সুবিধার জন্য গাইড নিয়োগ দেওয়া হলেও নিজেদের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকেন গাইডরা। পাড়ি দিতে হবে 5,000 কিলোমিটার পথ। তাতে কি, মহান আল্লাহ যে বান্দার ডাক শুনতে পান সব সময়। তাই তো ঢাকা থেকেই আল্লাহর কাছে হাজিরা দিচ্ছেন মক্কার উদ্দেশ্যে রওনা করা হজ যাত্রীরা। আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আশকোনার হজ ক্যাম্প। কাবা শরীফ তাওয়াফের পাশাপাশি মহানবীর রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে তাকে সালাম করার আশায় মুখিয়ে আছেন হজ যাত্রীরা। শুরুতেই ভিড়টা কম হবে, যে কারণে আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করতেছি। ট্রাভেলসের মাধ্যমে যে সমস্ত কথাবার্তা ছিল, আলহামদুলিল্লাহ তা আমরা এ পর্যন্ত পুরোপুরি পাইছি। কিছুটা সময় হাতে নিয়ে আগেই সৌদি আরবে রওনা হতে পেরে উচ্ছ্বসিত মুসল্লিরা। তাই তো ফ্লাইটের কয়েক ঘন্টা আগে থেকেই ইমিগ্রেশন শুরু হলেও কারো যেন নেই এতটুকু ক্লান্তি। অনেকেই যাচ্ছেন প্রথমবারের মতো, জানান এই দিনটির জন্য তাদের অপেক্ষার প্রহর গোনার গল্প। প্রথমবার হজ করার অনুভূতি আসলে অন্যরকম। আল্লাহ পাক আমাদের সকল হাজি যারা যাচ্ছেন সকলের হজটাকে যাতে কবুল করে নেন। তবে রয়েছে অল্প বিস্তর অভিযোগ। যারা আগে হজ করে এসেছেন তাদের দাবি, হজ গাইডরা তাদের
তাদের দায়িত্ব পালনের থেকে নিজেদের হজ পালনের ক্ষেত্রে বেশি মনোযোগ দেন। এ ব্যাপারে সরকারি হস্তক্ষেপও চাইলেন অনেকে। বিভিন্ন কান্ট্রির সহযোগীরা কর্মীরা বিভিন্ন রাস্তায় দাঁড়ায় থাকে, যে কোনো হাজি যদি হারায় যায় তার লোকেশনটা ইন্ডিকেট করে তাকে পৌঁছায় দেওয়ার একটা ব্যবস্থা করে। এই জায়গাতে বাংলাদেশের কর্মীদের আমরা খুব অভাব ফিল করছি। মোয়াল্লেমরা ঠিক সময় দিতে চান না, ওনাদেরকে শিপ গাইড করতে চান না। বাংলাদেশের ক্ষেত্রে এইটা একটু বেশি আর কি। এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী মোট নিবন্ধিত হজ যাত্রীদের মধ্যে এখনো ৩২,৬০০ জনের ভিসা ইস্যু হয়নি। যদিও হজ অফিস বলছে ভিসা ইস্যুকরণ প্রক্রিয়া চলমান রয়েছে। সঙ্গে তাদের দাবি এবছর বেড়েছে আরও অন্যান্য সুযোগ সুবিধা। আমাদের টোটাল হজে গমনকারী হচ্ছে ৮০,৩৫৫ জন, ৫১,৫২৯টি ভিসা ইতিমধ্যে ইস্যু করা হয়েছে। তার মধ্যে সরকারি মাধ্যমে ৩,৯৯০টি এবং বেসরকারি মাধ্যমে তাদের ৪৭,৫৩৯টি। হজযাত্রার দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে সৌদি আরবে ৯টি ফ্লাইটের মধ্যে দুপুর পর্যন্ত ৫টি ফ্লাইটে ২,০০০-এরও বেশি যাত্রী ঢাকা ছেড়েছেন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সামনের হিটওয়েভ পূর্বাভাস ঘিরে নতুন করে পরিকল্পনা করছে বিদ্যুৎ বিভাগ। প্রধানমন্ত্রীর নির্দেশে এবার শুধু গ্রামে লোডশেডিং নয়, বিদ্যুৎ সরবরাহে ভারসাম্য আনা হবে শহরেও। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, বিদ্যুৎ ঘাটতিতে লোডশেডিং করা হবে ঢাকা ও আশেপাশের এলাকায়। জ্বালানি আমদানিতে ডলার সংস্থানই লোডশেডিংয়ের মূল সমস্যা বলে মনে করেন নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। এখন তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসায় কমেছে বিদ্যুৎ চাহিদাও। তবে স্বস্তির এই সময় কতটা স্থায়ী হবে তা নিয়ে রয়েছে সংশয়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, সপ্তাহখানেক পর আসতে পারে আরও একটি তাপপ্রবাহ। এতে শঙ্কা জাগছে ফের লোডশেডিংয়ের। গত ৩০ এপ্রিল এ যাবৎকালে রেকর্ড ১৬,৪৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের দিনও ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন থাকে গ্রামের মানুষ। তাই ধরে নেওয়া যায় তাপমাত্রা বাড়লে এবারও হিমশিম খেতে হবে বিদ্যুৎ চাহিদা মেটাতে। সেক্ষেত্রে এবার আর আগের মতো গ্রামে টানা লোডশেডিং নয়, বরং গ্রাম শহরে ভারসাম্য আনতে চায় বিদ্যুৎ বিভাগ। যদি পাওয়ার না দিতে পারি তাহলে লোডশেড করতে হবে, এক জায়গার লোড আরেক জায়গায় ব্যস্ত হবে। আমরা যেটা করতেছি এখন, আগামীতে হয়তো আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার আশেপাশে কিছু লোডশেড করব। আমি মনে করতেছি যে প্রয়োজন হবে না হয়তো। আমরা এটাও বলছি প্রাইভেট সেক্টরকে তেলটা সময় মতো যোগান দেওয়ার জন্য, পিপিসিকে বলছি যে বাকিতে তেল দেওয়ার জন্য। এখানের মধ্যে যদি ব্যাঘাত ঘটে যায় তাহলে সমস্যা হতে পারে। তবে পরিকল্পনা যাই থাকুক, জ্বালানি আমদানিতে অর্থ না পেলে ফেস্তে যাবে সব পরিকল্পনাই। যদি আমরা সময় মতো অর্থের যোগান দিতে পারি তাহলে কোনো সমস্যাই হবে না। আমরা এখন যথেষ্ট পরিমাণের পাওয়ার প্ল্যান্ট হাতে আছে, ট্রান্সমিশন লাইন আছে, সবকিছু আছে। সবকিছুর জন্য যে ডলার দেওয়ার দরকার, যতটুকু দেওয়ার দরকার ফাইন্যান্স মিনিস্ট্রি দিচ্ছে না। বিদ্যুৎ খাতের জন্য যদি এইভাবে বলা হয় তাহলে তো তারা কখনোই আমাদেরকে নিরবিচ্ছিন্ন কিংবা কি বলে রিলায়েবল বিদ্যুৎ আর যতখানি প্রয়োজন তারা দিতে পারবে না। বর্তমানে দেশে ২৭,০০০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা থাকলেও বিদ্যুৎ সরবরাহ ১৬,০০০ মেগাওয়াট না ছাড়ানোর মূল কারণ জ্বালানি সংকট। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশ ব্যবসা করতেন, ছিল একটি টিন শেডের ঘর। বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নের উত্তর বিক্রি করে মাত্র ৪ বছরেই আঙুল ফুলে কলা গাছ। ব্যাংকে রয়েছে কোটি কোটি টাকা। নির্মাণ করেছেন আলিশান বাড়িও। মাদারীপুরের রাজৈরের অসীম গাইনের বিরুদ্ধে একাধিক মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে। পুলিশ সুপার জানান, প্রশ্নপত্র ফাঁসে জড়িত কেউ ছাড় পাবে না। এদিকে অসীমের বিপুল সম্পত্তির উৎস অনুসন্ধানে নেমেছে দুদক। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের কলাবাড়ি এলাকায় ৪ বছর আগেও অসীম গাইনের ছিল একটি টিনশেড ঘর। নতুন জায়গায় রাজৈর কদমবাড়ি সড়কের পাশে কোটি টাকা খরচ করে নির্মাণ করেছেন আলিশান বাড়ি। চারপাশ দেয়াল আর নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা। বাড়িতে গিয়ে কথা হয় পরিবারের অন্য সদস্যদের সাথে। স্বজনরা জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মামলা হলে এলাকা ছাড়া সে। ষড়যন্ত্রের শিকার অসীম ডিশ ব্যবসার টাকায় বাড়ি নির্মাণ করেছে বলে দাবি তাদের। ওয়াইফাই চালায়, তার গরুর ব্যবসা করছে, গরুর হ্যাঁ, তারপর জমি জমা আছে না, জমি জমা পাইছে প্রায় 15-16 বিঘে জমি একটা বাড়িতে বাগে পেয়েছে। ডিসেল লাইনের কাজ করে, ওয়াইফাই চালায়,
জমি কাছে আমার শ্বশুর খেলে 15 বিঘা জমি পেয়েছে, এই সবগুলো দিয়ে করছে। খোঁজ নিয়ে জানা গেছে গত 29 মার্চ মাদারীপুরের 18টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। অর্থের বিনিময়ে মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস ও উত্তরপত্র সরবরাহ করে একটি চক্র। এ সময় আটক করা হয় 8 জনকে, উদ্ধার করা হয় ইলেকট্রিক ডিভাইস ও একাধিক মোবাইল ফোন। পরে এই ঘটনায় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী রেজাউল করিম বাদী হয়ে প্রধান অভিযুক্ত অসীম সহ 10 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো 15 জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেন। পরে অসীমের সহযোগী রনি বিশ্বাস গ্রেপ্তার হলেও এখনো পলাতক প্রধান অভিযুক্ত। পুলিশ জানায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত সবাইকেই আনা হবে আইনের আওতায়। শুধু এই নিয়োগ না, আরো অন্যান্য নিয়োগের সাথেও সে প্রতারণা করছে বলে প্রাথমিকভাবে আমরা তথ্য প্রমাণ পেয়েছি। সে এই ধরনের প্ল্যান করে এবং প্ল্যান করে এটা এক্সিকিউট করে। তার অনেকগুলো সদস্য আছে, এই সদস্য ইতিমধ্যে আমরা অনেককে গ্রেপ্তারও করেছি এবং এই সংক্রান্তে আমাদের গ্রেপ্তার কার্যক্রম, এটার সাথে যারা আরও সম্পৃক্ত আছে তাদেরকেও ধরার আমরা চেষ্টা করছি। ব্যাংকে কোটি কোটি টাকা আর অবৈধ অর্জনে আলিশান বাড়ি নির্মাণের লিখিত অভিযোগ পেয়ে অসীম গাইনের সম্পত্তির বিষয়ে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা। প্রশ্নপত্র ফাঁস এবং আপনার অবৈধ সম্পদের একটা এলিগেশন আমাদের কাছে এসেছে। আমরা এটা যাচাই বাছাই করে কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা কমিশনে উপস্থাপন করব। কমিশন পরবর্তী সিদ্ধান্ত যেটা দিবেন সেভাবে ব্যবস্থা হবে। পুলিশ সূত্রে জানা গেছে শুধু প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকই নয়, বেশ কিছু পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত অসীম ও তার সহযোগীরা। এক সেট প্রশ্ন উত্তর সহ দেওয়ার শর্তে এক একজনের কাছ থেকে 5 থেকে 12 লাখ টাকা নেয়ারও অভিযোগ রয়েছে। অসীমের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত করছে জেলার গোয়েন্দা পুলিশ। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। ছুটির দিনে মাছ মাংসের পাশাপাশি উত্তাপ রাজধানীর কাঁচা বাজারেও 50 টাকার নিচে মিলবে না কোনো সবজি। পেঁপের কেজি ঠেকেছে সেঞ্চুরিতে, ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 10 টাকা, ডিমের ডজন ঠেকেছে 150 ঘরে, 50 টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম। সাইফুল ইসলামের রিপোর্ট। বাজার দেখে বোঝার উপায় নেই চাহিদার তুলনায় রয়েছে সরবরাহে ঘাটতি। তারপরও চড়া দামে কিনতে হচ্ছে সব ধরনের সবজি। মিরপুর শাহালি মার্কেটে 1 কেজি পেঁপে বিক্রি হচ্ছে 100 টাকায়। 100 টাকা পেঁপের কেজি চাচ্ছে, তো আসলে এটা আমার মনে হয় না যে এটা কোনো যুক্তিযুক্ত কথা। এটা রাজধানীর এই বাজারে 1 কেজি বেগুন কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে 90 টাকা। করলা আর ঢেঁড়সের দাম পড়ছে 80 টাকা। 50 টাকার নিচে মিলবে না কোনো সবজি। দাম বৃদ্ধির জোয়ারে সপ্তাহ ব্যবধানে 50 টাকা বেড়ে কাঁচামরিচের কেজি ঠেকেছে 150 টাকা। ক্রেতাদের অভিযোগ, পণ্যের সঙ্গে বিক্রেতারা যেন বাজারে এনেছেন দাম বৃদ্ধির যুক্তির ভান্ডার। পেঁপেটা কিন্তু এখন সিজন না, একদমই আনসিজন। এটা শীতের মৌসুমে অনেক গাছ একদম জায়গা ধরে, আর এখন কিন্তু তেমন একটা ধরে না। সামর্থ্যের মধ্যে যেখানে 1 কেজি নেওয়ার কথা ছিল লিস্ট ধরা দিয়েছে, এখানে হয়তো আমি আধা কেজি কিনে নিয়ে যাবো। পাল্লা দিয়ে বেড়েছে মাছের দামও। সপ্তাহের ব্যবধানে পাঙ্গাস আর তেলাপিয়া মাছের কেজিতে বেড়েছে 50 টাকা, বিক্রি হচ্ছে 220 টাকায়। পাবদার জন্য গুনতে হবে 500, আর চিংড়ির কেজি উঠেছে হাজারের ঘরে। কেজিতে 40-50 টাকা বেড়ে গেছে। আমরা তো মধ্যবিত্তর লোক, আমরা তো করার কিছুই নেই। গাঙ্গে নদীতে পানি ময়লা হয়ে গেছে, আবর্জনা হয়ে গেছে, মাছ মুছ কম। বাজার মনিটরের যে সেল আছে তারা অকার্যকর হয়ে গেছে। মাংসের বাজারে গত সপ্তাহে 210 টাকা কেজি দরে বিক্রি হওয়া ব্রয়লারের দাম শুক্রবার সকালে উঠেছে 230 টাকায়। কেজি ওজনের সোনালী কিনতে গুনতে হচ্ছে 400 টাকা। সরবরাহ কমের কারণে দাম বাড়ছে বলে দাবি বিক্রেতাদের। ডিমের ডজনও ঠেকেছে 150 টাকায়। 200 টাকার নিচে তো ব্রয়লার মুরগি দাম বাড়ার পর আর কমতেই আছে না, সেক্ষেত্রে আমাদের জন্য অনেক কি কষ্ট হয়ে যায়। একটা সিস্টেমে চললে জনগণ আমরা আর কি বাজার করে স্বস্তি পাবো। যে জায়গায় আপনার মাল উৎপাদন হয় সেই জায়গার থেকে মাল দাম প্রতিদিন আপ ডাউন হয়। ডিমের দাম অনেক বেশি, 50 টাকা হালি নিচ্ছে। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়, আর 1 কেজি খাসির মাংসের কেজি 1100 টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সাভারে নয় টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে এমআরটি লাইন 6। দেশের প্রথমই রেলের উত্তরার দিয়াবাড়ি স্টেশন থেকে একটি পথ টঙ্গীকে যুক্ত করবে। এরই মধ্যে বর্ধিত এই পথের সম্ভাব্যতা যাচাই চলছে। দ্রুতই নকশা চূড়ান্ত করে টেন্ডার প্রক্রিয়ার কথা জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। রাশেদ লিমনের রিপোর্ট। নগরবাসীর স্বপ্নবাহন মেট্রো রেল হরদম চলছে উত্তরা থেকে মতিঝিল। বর্ধিতাংশ আসছে বছর গিয়ে ঠেকবে কমলাপুরে।
এদিকে এমআরটি লাইন 6 নির্মাণের সময় দিয়াবাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার পথ তৈরি করে রাখা হয়েছিল ভবিষ্যতের কথা ভেবে। পরিকল্পনা ছিল পথটি আশুলিয়া পর্যন্ত নেবার, তবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংশ্লিষ্টরা। আমাদের প্রথম টার্গেটটা হলো টঙ্গী জাংশনটাকে কানেক্ট করা। আমরা রেলওয়ে স্টেশন এবং টঙ্গী যে সড়ক জাংশনটা আছে এটাকে আমরা কিভাবে কানেক্ট করি, তাইলে হয়তো এটা থেকে জনসাধারণ একটা বেশি উপকার পাবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী টঙ্গী পর্যন্ত নেওয়া হবে এই রেল। পরিকল্পনা টঙ্গী রেল স্টেশন পর্যন্ত পথটি যুক্ত করার। উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত এই পথে তৈরি হয়েছে বিআরটি, সঙ্গে আছে আশুলিয়া এক্সপ্রেসওয়ে। ফলে নতুন করে আরও একটি উড়ালপথ তৈরি করা দুরূহ হয়ে পড়েছে। মোটামুটি একটা রুট অ্যালাইনমেন্টে বসতে পারলে আমিও ব্যক্তিগতভাবে ফিজিক্যালি আমরা দেখব, আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট টিম আছে তারা ওইটা ব্যক্তিগতভাবে দেখবে, তারপরে হয়তো একটা ব্যবসা আমরা ফার্দার ডিসিশনে আমরা বসতে পারবো। এই পথটি যুক্ত হলে টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত যেতে সময় লাগবে 48 মিনিট। স্বপ্নযাত্রার শুরু থেকেই ধীরে ধীরে যেন আস্থার প্রতিদান হয়ে উঠছে এই মেট্রো রেল। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ানো হচ্ছে এর পরিধি, বাড়ছে যাত্রী চলাচল। তবে এই চলাচল আরও বেশি যাত্রী বান্ধব করতেই এখন নতুন নতুন নানা পদক্ষেপ নিচ্ছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ব্যবসা বাণিজ্যে সুবিধা করতে পারছেন না আমদানিকারকরা, এমনটাই দাবি রাজধানীতে চলা সোনিয়া ব্যবসায়ীদের। এবারের আয়োজনে অনেক প্রতিষ্ঠানই দিচ্ছে মূল্য ছাড়, সাড়া মিলেছে শিক্ষার্থীদের মাঝেও। রাজধানীতে 3 দিনের ইউএস ট্রেড শো 2024-এর আয়োজন করা হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে, যেখানে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি মিলছে দর্শনার্থী ও শিক্ষার্থীদের জন্য বিভিন্ন তথ্য। ওদের একটা প্রোগ্রাম আছে 5 স্টেপ, যেখানে হচ্ছে গিয়ে ভিসার জন্য আমি চাইলে অ্যাপ্লাই করতে পারবো। আমাদের ওখানে কাউন্সিল করেছে আমাকে স্টেট ডিপার্টমেন্ট নেটওয়ার্কে, সো দ্য মোস্ট অথেন্টিক এন্ড কারেন্ট ইনফরমেশন স্টুডেন্টরা আমাদের কাছ থেকে পায়। আসরে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কয়েকটি রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স স্টল। ক্রেতাদের জন্য দেওয়া হচ্ছে বাড়তি ছাড়। এখানে হিউজ ডিসকাউন্ট আছে, প্রোডাক্টের কোয়ালিটি ভালো, বিভিন্ন প্রোডাক্ট 25%, 15% অ্যান্ড 40%-এরও ছাড় আছে। অটোমেটিক পদ্ধতিতে ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার সমাধান পাচ্ছেন দর্শনার্থীরা। আমি এর আগেও করেছি মালয়েশিয়াতে, সিমিলার আসছে। এই অ্যানালাইজারটা, হেয়ার অ্যানালাইজারটা আমাদের বেশিরভাগ মানুষের জন্য অনেক বেশি হেল্পফুল। প্রবলেমটা আগে ফাইন্ড আউট করি, অ্যানালাইজার মেশিন দ্বারা ফাইন্ড আউট করে ওই প্রবলেমের সলিউশনটা দেওয়ার চেষ্টা করি। যুক্তরাষ্ট্র বাংলাদেশ দুদেশের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্যে জড়িত ব্যবসায়ীরা এবার অভিযোগ করছেন ভ্যাট আদায় নিয়ে। চার্জটা আমাদের বেশি পড়তেছে, আনার যে খরচটা, এটা ডলারের রেটটা বাড়ার কারণে। এছাড়া বিজনেস আগের মতোই আছে। বাংলাদেশের উচিত যে আমেরিকান বিজনেস যারা করে তাদেরকে একটু যেন তারা সুন্দরভাবে করতে পারে, হ্যাসেল কম হয়। 3 দিনের এই ট্রেড শো শেষ হচ্ছে শনিবার। প্রতিদিন চলবে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চারদিকে সবুজ বৃক্ষের বেষ্টনী, মাঝখানে 1100 মিটার প্রস্থের দিঘি। শীতে দিঘির জলে খুনসুটিতে মেতে উঠত পরিযায়ী পাখি। নওগাঁর আলতা দিঘি শালবনে এমন নয়নাভিরাম দৃশ্য দেখতে ভিড় করতেন পর্যটকরা, কিন্তু এখন তা পরিণত হয়েছে একখণ্ড মরুভূমিতে। সংস্কারের নামে কাটা হয়েছে 1000 গাছ। এমআর রকের রিপোর্ট, ক্যামেরা ছিলেন রকিবুল ইসলাম। গত 2 বছর আগেও শীতে এ দিঘির জলে ডানা ঝাপটাত, খুনসুটিতে মেতে উঠত নানা পরিযায়ী পাখি। এখানে টলটলে জলে বড় বড় পাতার মধ্যে ফুটত সাদা ও গোলাপি পদ্ম। অনাবিল প্রকৃতি আর দিঘির এ নয়নাভিরাম দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসতেন নওগাঁর আলতা দিঘি শালবনে। এখন এর সৌন্দর্য বাড়াতে নেওয়া হয়েছে 3টি প্রকল্প: ওয়াচ টাওয়ার নির্মাণ, দিঘি খনন ও আশপাশের অবকাঠামো নির্মাণ। এসব কাজ বাস্তবায়নে দিঘির চারপাশের 1102টি কাটা হয়েছে গাছ। তবে অভিযোগ রয়েছে এর সংখ্যার অন্তত 3 গুণ বেশি কাটা হয়েছে গাছ। আলতা দিঘি শালবন উন্নয়নের নামে 16 কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে, যে প্রকল্পে 2 পাশের শত শত গাছ কেটে ফেলা হয়েছে। আর এই গাছ কাটার কারণে এই এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে বলে মনে করছে পরিবেশবিদরা। বনের জীব বৈচিত্র্য যেটা, সেটা নষ্ট হয়ে গেল, বনের প্রাণীরা পালিয়ে গেল। চতুর্দিকে গাছ ছিল আর কি, গাছ থাকার কারণে পরিবেশটা অনেক সবুজ ছিল এবং নির্মল ছিল। প্রাকৃতিক ভারসাম্য নষ্টের এমন প্রকল্প নিয়ে যখন সমালোচনার ঝড়, তখন প্রকল্পের সুফলের রাত দিন স্বপ্ন দেখছে সংশ্লিষ্ট বিভাগ।
আমাদের অবশ্যই মনে রাখতে হবে এই আলতা দিঘি আমাদের উত্তপ্তকরণের জন্য ধামুরহাট টোটাল এলাকাটাকে সাফার করতে হবে, এখানকার উষ্ণতা অবশ্যই বাড়বে। ওই যে জায়গাগুলো গাছ কর্তনের ফলে ফাঁকা হয়ে গিয়েছে ওই জায়গাগুলোতে আমরা দেশীয় প্রজাতির চারা, যেমন মনে করেন যে জারুল, শিমুল, কদম ইত্যাদি প্রজাতির প্রায় 20-25 প্রজাতির চারা দ্বারা ওই এলাকাগুলোকে আমরা বনায়ন করে ফেলব। শালবনের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে এমন কোনো প্রকল্প নেওয়া হলে তার বিরুদ্ধে সুপারিশ করার কথা জানায় জেলা প্রশাসন। যারা এই প্রকল্প বাস্তবায়নের সাথে জড়িত তাদেরকে সুপারিশ করব যে যাতে তারা আর এই প্রকল্প বাস্তবায়ন না করে। 43 একর আয়তনের এই আলতাদিঘিকে জাতীয় উদ্যান ঘোষণা করে পরিবেশ ও বন মন্ত্রণালয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রকে পাত্তাই দিচ্ছে না অহংকারী ইসরায়েল। তেল আবিবকে অস্ত্র সরবরাহ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হুমকিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নেতানিয়াহু বলছেন প্রয়োজনে একাই যুদ্ধ চালিয়ে যাবে তার সেনারা। নেতানিয়াহুর নীল নকশা বাস্তবায়নে রাফায় হামলা আরও জোরদার করেছে দখলদার বাহিনী। প্রয়োজনে একাই যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল, দরকার হলে ইসরায়েলি সেনারা নখ দিয়ে যুদ্ধ করবে বলেও জানান তিনি। ইসরায়েলের কাছে রাফায় অভিযান পরিচালনার পর্যাপ্ত অস্ত্রের যোগান আছে বলে জানিয়েছেন নেতানিয়াহু। ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ 13 মে। এদিন পশ্চিমবঙ্গের পাশাপাশি ভোট হবে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা সহ 10টি রাজ্যে। গুরুত্বপূর্ণ এই দফায় ভাগ্য নির্ধারণ হবে অখিলেশ যাদব, অধীর চৌধুরীর মতো প্রার্থীদের। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। আগামী 13 মে ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ পর্বের ভোট। এই দফায় 10 রাজ্যের 96 সংসদীয় আসনের ভোট গ্রহণ হবে। তীব্র লড়াই হবে বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি ছাড়াও বেশ কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে। আর ভাগ্য নির্ধারণের খেলায় লড়বেন লোকসভার বিরোধী দলীয় নেতা অধীর রঞ্জন চৌধুরী, সমাজবাদী পার্টির শীর্ষ নেতা অখিলেশ যাদব ছাড়াও 1717 জন প্রার্থী। তারকা প্রার্থী রয়েছেন শত্রুঘ্ন সিনহা, শতাব্দী রায়ও। ভারতীয় গণমাধ্যম বলছে এবারের লোকসভা নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ চতুর্থ দফার এই ভোট, কেননা এই দফায় ভোট হবে 25 আসনের অন্ধ্রপ্রদেশ ও 17 আসনের তেলেঙ্গানা রাজ্যে। এছাড়া উত্তরপ্রদেশের 13টি, মহারাষ্ট্রের 11টি এবং পশ্চিমবঙ্গের 8 আসনে নিজেদের অস্তিত্ব রক্ষার চ্যালেঞ্জ বলে মনে করছে বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেসও। বিশ্লেষকরা মনে করছেন অন্ধ্রপ্রদেশে টিডিপি বা তেলেঙ্গানা দেশম পার্টির সঙ্গে জোট করে নির্বাচন করছে বিজেপি। 25 আসনের মধ্যে সেখানে 22 আসন পেয়েছিল বিজেপি বিরোধী শিবির, কংগ্রেসপন্থী প্রাদেশিক রাজনৈতিক দল ওয়াইএসআর। একই সঙ্গে 17 আসনের তেলেঙ্গানাতেও বিজেপি পেয়েছিল মাত্র 4টি। তবে এবার দক্ষিণের এই দুটি গুরুত্বপূর্ণ রাজ্য থেকেই ভালো ফলাফলের আশায় বিজেপি। হঠাৎ খবর পেলাম এদিকে পশ্চিমবঙ্গের 8 আসনের মধ্যে তৃণমূলের ছিল 6টি আসন, আর বাকি একটি করে কংগ্রেস ও বিজেপির। রাজনৈতিক মহল মনে করছে মোদির ঘোষিত 400 আসনের টার্গেট পূরণ করতে হলে মমতার রাজ্য থেকে বিজেপিকে অন্তত এই দফায় 5টি আসনে জয় পেতেই হবে। কিন্তু রাজ্যগুলোতে কংগ্রেস, তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে গেরুয়া শিবির টক্কর দিতে পারবে না বলে ধারণা করা হচ্ছে। ভারতের লোকসভা নির্বাচনের 543 আসনের 52% ভোট হয়ে গিয়েছে। 3 দফায় দেশটিতে ভোট হয়েছে 283টি সংসদীয় আসনে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভারতের সুপ্রিম কোর্ট আগামী 1 জুন পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি। সুপ্রিম কোর্ট শুক্রবার কেজরিওয়ালের জামিনের আদেশ দেন। এর আগে গত 21 মার্চ আবগারি দুর্নীতি মামলায় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি এর হাতে গ্রেফতার হন কেজরিওয়াল। এরপর থেকেই তিনি কারাগারে ছিলেন। সেখান থেকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ব্যবসায়িক তথ্য জালিয়াতি ও পর্ণ তারকাকে ঘুষ দেওয়ার মামলায় আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটন আদালতে হাজির ট্রাম্প আরও দাবি করেন পর্ণ তারকা স্টোর্মি ড্যানিয়েলসের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াননি তিনি। এদিন মামলার বিচারককে দুর্নীতিগ্রস্ত বলেও অভিযোগ করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।
আর কয়েক মাস পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন। এর আগে প্রায় প্রতিদিনই খবরের পাতায় শিরোনাম হচ্ছে ট্রাম্প স্টর্মি ইস্যু। রোজই নতুন নতুন নাটকীয় মোড় থাকছে দীর্ঘদিন ধরে চলা এ মামলায়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আবারও ম্যানহাটনের আদালতে উপস্থিত হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস। এদিন স্টর্মিকে প্রশ্ন করেন ট্রাম্পের আইনজীবীরা। অভিযোগ তোলেন অর্থের জন্যই ট্রাম্পের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। অভিযোগ নাকচ করে স্টর্মি বলেন অর্থের জন্য সাবেক প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্কে জড়াননি তিনি। এমনকি সম্পর্কের আগে ট্রাম্পের ব্যবসা সম্পর্কে কিছুই জানতেন না। পরে আইনজীবীরা আরও বলেন তাহলে 2016 সালে নির্বাচনের আগে কেন এ ঘটনার কথা সংবাদ মাধ্যমকে জানাননি স্টর্মি? জবাবে স্টর্মি বলেন তখন তার হাতে আর সময় ছিল না। এদিকে বরাবরের মতোই নিজেকে নির্দোষ বলে দাবি করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার কোনো যৌন সম্পর্ক হয়নি বলেও জানান তিনি। তবে দুর্নীতিগ্রস্ত বিচারকের আদালতে মামলা চলমান বলে অভিযোগ করেন ট্রাম্প। ঘটনার শুরু 2006 সালে। স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে উঠেছিল ট্রাম্পের। পরে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে $1,30,000 ঘুষ দেওয়া হয়। আর এই তথ্য গোপন করেন ট্রাম্প। যদিও বরাবরই পর্ন তারকার অভিযোগ অস্বীকার করে আসছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। মৌসুমী সাথী, সময় সংবাদ। খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-20তে টস হেরে ব্যাট করবে বাংলাদেশ। একাদশে আজ 3টি পরিবর্তন এনেছেন হাথুরু সিংহে। এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। অবশেষে লিটন দাসকে কিন্তু একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে। টানা 3 টি-20তে ব্যর্থ হওয়ার পর কিন্তু টিম ম্যানেজমেন্ট ওপেনিং স্লটে কিন্তু পরিবর্তন এনেছেন এবং কি সৌম্য সরকার যিনি কিনা এই টি-20 থেকে হচ্ছে দলে অন্তর্ভুক্ত হয়েছেন সব যে দুটি টি-20 রয়েছে সেই দুটি টি-20-র জন্য। এবং সৌম্য সরকারকে কিন্তু আমরা ওপেনিংয়ে আজকের ম্যাচে দেখা যাবে। টস হয়ে গেছে, এরই মধ্যে টসে কিন্তু জিম্বাবুয়ে জয়লাভ করেছে এবং কি তারা বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশ কিন্তু ব্যাটিং করবে। তানজিদ তামিম রয়েছেন একাদশে, তার সাথে সৌম্য সরকারকে দেখা যাবে। বিশ্বকাপের কথা বারবারই বলা হচ্ছিল এই সিরিজটাকে ঘিরে, কারণ এই সিরিজের পরেই কিন্তু বাংলাদেশ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবে এবং কি সেখানে কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ রয়েছে। তারপরে কিন্তু বিশ্বকাপ মিশন শুরু হবে। তার আগে কিন্তু সেরা একাদশ এবং কি কম্বিনেশনগুলো সাজানোর জন্য টিম ম্যানেজমেন্ট যে কাজগুলো করছেন, আজকের ম্যাচ থেকে আসলে বলা চলে যে বিশ্বকাপে যে ধরনের কম্বিনেশন হওয়ার কথা সেই কম্বিনেশনগুলোকে আসলে প্রাধান্য দেওয়া হচ্ছে। যেহেতু মুস্তাফিজ ফিরেছেন, সাকিব আল হাসান ফিরেছেন একাদশের, পাশাপাশি বলা যায় যে শুধু শরীফুলকে এই 2 টি-20-র জন্য আসলে বিশ্রাম দেওয়া হয়েছে। তিনি ফিরলে হয়তো বা 15 সদস্যের যে স্কোরটা হওয়ার কথা এই টি-20 থেকে আসলে পাওয়া যেত। তবে আজকের এই ম্যাচটিকে ঘিরে বেশ কিন্তু দর্শকদের ব্যাপক উন্মাদনা। বাংলাদেশ এর মধ্যে সিরিজ নিশ্চিত করে নিয়েছে এবং কি সিরিজ নিশ্চিত করার পর প্রতিপক্ষ জিম্বাবুয়ে দর্শকরা আসলে অনেকটা ভেবেই নিয়েছেন এই ম্যাচটাও বাংলাদেশ জিতবে এবং কি টিম ম্যানেজমেন্ট ক্রিকেটার সবার মাঝেই শুধু একটাই কথা, আসলে জিম্বাবুয়ের বিপক্ষে সব ম্যাচই জিততে হবে। কারণ ছোট দল, গতকাল তাসকিন প্রেস কনফারেন্সে বলছিলেন যে আসলে ছোট দলের বিপক্ষে জিতলে বেশি খুব একটা ক্রেডিট পাওয়া হয় না, তবে হারলে অনেক সমালোচনা হয়। তবে আজকের এই ম্যাচে বাংলাদেশ যেহেতু আগে ব্যাটিং করছে, মিরপুরের উইকেট কিছুটা স্লো হয় সেটা আমরা জানি। তবে এই ম্যাচে বাংলাদেশ আগে ব্যাটিং করে কত বড় টোটাল দাঁড় করাতে পারে সেটা কিন্তু দেখার বিষয়। কারণ বিশ্বকাপে কিংবা আমরা অন্যান্য যে টি-20 ম্যাচগুলো বা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলো দেখি, সেখানে কিন্তু হাই স্কোরিং ম্যাচ হয়। তো বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে এটাই চ্যালেঞ্জ থাকবে আজকে বড় একটা স্কোর দাঁড় করানো। তো আমার কাছে মিরপুর থেকে এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মিরপুর শের বাংলা স্টেডিয়ামে। ভয়াবহ ব্যাটিং ব্যর্থতা, অন্দর কোন্দল, সিনিয়রদের ছুঁড়ে ফেলা ও অতিরিক্ত আত্মবিশ্বাস। দেশের নারী ক্রিকেটে চলছে ব্যর্থতার উপাখ্যান। অথচ বছরখানেক আগেও গল্পটা ছিল ব্যতিক্রম। কিন্তু বিশ্বকাপের ঠিক আগে অস্ট্রেলিয়া আর ভারতের বিপক্ষে বাজেভাবে সিরিজ হারে প্রশ্ন উঠেছে নারী দলের সামর্থ্য নিয়েও। মাহবুব রিমনের রিপোর্ট। আরও একটা ক্লিন সুইপ, 5 on 5 হোয়াইট ওয়াশ। নারী ক্রিকেটে হচ্ছেটা কি? মুখে কথার তুপি ফোটালেও 22 গজে নেই তার কোনো প্রতিফলন। ম্যাচের পর ম্যাচ বাজে ব্যাটিং, অতিরিক্ত আত্মবিশ্বাস, যেন দেখার কেউ নেই।
অথচ গল্পটা একেবারে ভিন্ন ছিল গেল বছর। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20তে জয়, ওয়ানডে আর টি-20 দুই ফরম্যাটে মহাপরাক্রমশালী ভারতকে হারানো পাকিস্তানের দম্ভচূর্ণ। অথচ বছর না পেরুতেই মুদ্রার উল্টো পিঠ। অস্ট্রেলিয়া আর ভারতের বিপক্ষে 11 ম্যাচে সবগুলোতেই শুধু হারই নয়, প্রশ্ন উঠেছে সক্ষমতা নিয়েও। আমরা যে ধরনের ক্রিকেট খেলছি সেটা হচ্ছে ভয়ের ব্যাপার। খেলা দেখে মনে হচ্ছে যে আমাদের কোনো একেবারে মানহীন একটা ক্রিকেট আমরা খেলছি। আমাদের যে এখন যে পারফরমেন্স, এটা খুবই এম্বারেসিং একটা পারফরমেন্স। কিন্তু এটা একটা টেস্ট প্লেইং কান্ট্রি, যাদের পেছনে যাদেরকে আইসিসিও গুরুত্ব দিচ্ছে, তারা যদি এইভাবে পারফর্ম করে, সামনে আমাদের এখানে বিশ্বকাপ হবে, আমরা যদি এইভাবে পারফর্ম করতে থাকি, এটা মোটেই গ্রহণযোগ্য হবে না। এখানেই শেষ নয়, বর্তমান নারী দলে চলছে একজনের একচ্ছত্র আধিপত্য। বিশ্রামের অজুহাতে ছুড়ে ফেলা হচ্ছে সিনিয়র ক্যাম্পেইনার রুমানা, জাহানারা, সালমা, শুক্তারাদের। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত না করেই দলে অভিষেক করানো হচ্ছে এক গাদা নতুন মুখ। উচিত ছিল স্লোলি একজন করে দলে পরিবর্তন নিয়ে আসা। আমরা বোধহয়, আমি জানি না কেন হঠাৎ করে অনেক পরিবর্তন এসছে, এবং বোঝা যায় যে এই ধরনের পরিবর্তন আসার আগে পরিবেশটা কেমন ছিল এখন বোঝা যায় যে অনেক খেলোয়াড়ই হয়তো খুব নেতিবাচক একটা এনভায়রনমেন্টের মধ্যে তাদেরকে খেলতে হয়েছে। 2025 সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ এখন অনিশ্চিত টাইগ্রেসদের। ব্যর্থতার এমন ধারা থেকে বের হতে না পারলে বাংলার নারী ক্রিকেটের সামনে অপেক্ষা করছে আরও বড় ভরাডুবি। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির সমাবেশ, সরকারের পদত্যাগ দাবি। কর্মসূচির নামে বিশৃঙ্খলার পাঁয়তারা, বলছে আওয়ামী লীগ। কাল শান্তি সমাবেশের ঘোষণা। সমবায়ের মাধ্যমে হবে দারিদ্র্য বিমোচন, মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছে সরকার। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী। জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা, মাগফিরাত কামনায় দোয়া। মানিকগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের দাফন। জানাজায় সর্বস্তরের মানুষের ঢল। পতেঙ্গাকে ধ্বংসস্তূপ থেকে বাঁচাতে বিমানকে নিয়ে যান নদীতে। এই ছিল সময় সংবাদে। এরপর বাংলার সময় সঙ্গে থাকবেন সজল মিত্র রিচার্ড। ধন্যবাদ মৌটুসী আপনাকে। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।